স্বাগত জানাচ্ছি ফতেহগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। গত এক বছরে বিশ্ব বাজারে চাল, তেল, গম, চিনি সহ ভোগ্যপণ্যের দাম কমেছে প্রায় 6%। এর প্রভাবে দাম কিছুটা কমেছে দেশের বাজারেও। তবে বছরের ব্যবধানে কিছু পণ্যের দাম বাড়তেও দেখা গেছে। আজ আমাদের আলোচনার বিষয় গত এক বছরের ভোগ্যপণ্যের দাম। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের সভাপতি গোলাম রহমান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বছরের প্রায় পুরো সময় জুড়েই কমেছে আন্তর্জাতিক বাজারের পণ্যমূল্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসেবে গত এক বছরে বিশ্ববাজারে চাল, গম, ভোজ্য তেল, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম কমেছে করে 5.9%। আর গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে এসব পণ্যের দাম। দেশের নিত্যপণ্যের বাজারেও ছিল এর প্রভাব। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB'র হিসেবে গত এক বছরে রাজধানীর বাজারে চালের দাম কিছুটা বাড়লেও কমেছে আটার দাম। গেল এক বছরে ভোজ্য তেলের দাম কমেছে গড়ে 13.5 ভাগ। বছরের বিভিন্ন সময়ে পেঁয়াজের দাম উঠানামা থাকলেও এক বছরের ব্যবধানে দাম কমেছে 50 ভাগ। এছাড়া কমেছে চিনি ও গুঁড়ো দুধের দামও। গত বছরগুলোর সাথে কম্পেয়ার করতে পারে অনেক কম আছে। তো এটার আসলে মূল কারণ হলো ইন্টারন্যাশনাল মার্কেট। আন্তর্জাতিক বাজারে যদি দাম না কমতো তাহলে আপনি এখানে কমের আশা করতে পারতেন না। আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফল পেতে সরকারকে বাজার তদারকি বাড়াতে হবে বলছেন বাজার বিশ্লেষকরা। আন্তর্জাতিক বাজারের দাম কমার সুফলটা যদি জনগণকে দিতে হয় তাহলে এই সরকারি হস্তক্ষেপের দরকার আছে। আমদানি করে যদি ন্যায্য দামে বিক্রি করা শুরু করে তখন এই যে বড় বড় আমদানিকারক তারাও নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে দাম কমাবে। গত এক বছরের ব্যবধানে রাজধানীর বাজারে বেশ কিছু পণ্যের দাম কমলেও বেড়েছে আদা, রসুন সহ বিভিন্ন ধরনের মশলার দাম। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব গোলাম রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমরা প্রতিবেদন দেখলাম, যেখানে দেখলাম যে গত এক বছরে বিশ্ব বাজারে ভোগ্যপণ্যের দাম প্রায় 6% কমেছে। সে হারে কিন্তু বাংলাদেশের পণ্যের দাম কমতে দেখা যায় না কখনো। এর কারণটা কি, কেন এটা হয়? সাধারণত পণ্যের দাম বাড়ে যখন চাহিদা বেশি থাকে, সরবরাহ কম থাকে। রাইট, স্বাভাবিক নিয়ম যেটা। তার বিপরীত, মানে চাহিদা কম, সরবরাহ বেশি, দাম কমে যায়। এখন বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কমেছে, এর মানে সরবরাহ বেড়েছে। কিন্তু বাংলাদেশে যেসব আমদানিকৃত পণ্য তার সরবরাহ কি বাড়ছে? সেটা একটা চিন্তার বিষয় আছে। রাইট, বাংলাদেশের অধিকাংশ পণ্য, চাল, আটা, তেল, ভোজ্য তেল, দুধ, এসব পণ্যের আমদানিকারকের সংখ্যা খুব সীমিত। 7 থেকে 10 জন বা 12 জন, কয়েকজন বড় আমদানিকারকই শুধু মূল বাজারটা নিয়ন্ত্রণ করে। এটা একটা এমন একটা সিচুয়েশন যে এরা যদি নিজেদের মধ্যে একটা সমঝোতায় থাকে তাহলে তার সরবরাহটা নিয়ন্ত্রণ করতে পারে, এবং সরবরাহটা নিয়ন্ত্রণ করে মূল্য স্থিতিশীল রাখা বা সামান্য কমানো এদের জন্য সবচেয়ে লাভজনক। এই কারণে যেহেতু সরবরাহ বাড়ছে না এবং বাজারটা নিয়ন্ত্রণ করছে মাত্র গুটি কয়েক লোক, সে কারণে আমাদের এখানে পণ্যের দাম কমছে না। জনাব রহমান, ধন্যবাদ। আমরা একটু চলে যাবো এই মুহূর্তে। অবরোধের প্রায় প্রতিদিনই লেগেছে কোথাও না কোথাও দেশের রেল নাশকতা ঘটনা ঘটছে, ব্যাহত হচ্ছে রেলের স্বাভাবিক চলাচল, ঝুঁকি বাড়ছে রেল যাত্রীদের, নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রেল ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে ব্রিফ করছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। আমি যে কথাগুলি আগে বললাম, যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এই ব্যবস্থা। আপনি যে বলেছেন যাত্রীদের জন্য নিরাপত্তার জন্য কি ব্যবস্থা, যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়া, সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে যাচ্ছেন যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যস্থলে আসা যাওয়া করতে পারে। আমাদের আর্মি, জিআরপি প্রস্তুত, পুলিশের বাইরে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আজকে সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয় আমরা আমাদের
সমগ্র রেল লাইনে 2877 কিলোমিটার রেল লাইনে আনসার বিডিপি নিয়োগ করব। এই আনসার বিডিপি নিয়োগ করা জিআরবি আরএমবির দায়িত্ব, পুলিশ বাহিনীর দায়িত্ব, সবাই মিলে এবং আমারও দায়িত্ব। প্রতিনিয়ত মনিটরিং করি, আমাদের সচিব সাহেব, ডিজি সাহেব, সবাই আমরা অ্যালার্ট, সবাই আমরা তৎপর, কীভাবে যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়া যায়, যাত্রীদেরকে সেবা দেওয়া যায়, নিরাপদে তারা বাড়ি করে আসা যাওয়া করতে পারে, এটা আমাদের মূল লক্ষ্য। আপনি যে প্রশ্ন করেছেন, আমাদের কর্মকাণ্ড শুধু নিরাপত্তা দেওয়ার মাঝে সীমিত, রেল সম্পদ রক্ষা করা, যাত্রীদেরকে নিরাপত্তা দেওয়া। মাননীয় মন্ত্রী, এদিকে আমি ভোরের দাবিতে আছি, আমার নাম রাজা। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যে সেটা হচ্ছে যে এই 3000 মতো কিলোমিটার রেল লাইন, এখন এই রেল লাইনে রাতে কেউ কেটে দিয়ে যায় বা ফিসপ্লেট খুলে দিয়ে যায়, এই বিষয়ে আপনার তো অত পর্যাপ্ত নেই। এখন কিছু কথা হচ্ছিল যে পাইলট ইঞ্জিন, মানে পাইলট ট্রেন আগে চালানো বিশেষ বিশেষ অঞ্চলে, এই একটি বিষয়ে কি আপনাদের সিদ্ধান্ত আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ট্রলি বা এই জাতীয় কোনো আগে যাবে, ট্রেনের আগে যাবে, এই একটি বিষয়ে আপনাদের সিদ্ধান্ত আছে? প্রশ্ন সঠিক। আমাদের ট্রেন ছাড়ার পূর্বে এখন আমরা পেট্রোলিং ব্যবস্থা করেছি, যে পেট্রোল কার সেখানে গিয়ে আগে রেকি করবে, আগে দেখবে, ঘুরে আসে, তারপরে সেখান থেকে সিগন্যাল দিলে তারপর আমাদের ট্রেন চলে। এই ব্যবস্থা আমাদের বিদ্যমান আছে। এই ব্যবস্থা আরও বেশি করে জোরদার করার জন্য আমরা অবশ্যই পদক্ষেপ নেব। থ্যাংক ইউ। আমরা তখন দেখছিলাম রেলমন্ত্রী মুজিবুল হকের ব্রিফিং। তিনি জানাচ্ছিলেন সরকার কি ব্যবস্থা নিচ্ছে রেল যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। জনাব রহমান, আমরা ফিরে আসছি আপনার মূল আলোচনা আবার। আমরা তখন বলছিলাম যে বিশ্ব বাজারে যে সব দাম কমেছে এবং কেন বাংলাদেশের বাজারে সেই অর্থ দাম কমে না। আপনি বলছিলেন যে বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার বেশি না, 5-6টা বা 7টা কোম্পানি বা 8টা কোম্পানি তারা নিয়ন্ত্রণ করে থাকে। এখন তাদের মধ্যে যখন সমঝোতা হয় তখন এর একটা ইম্প্যাক্ট সহজে পড়ে না। এক্ষেত্রে আমাদের দেশের কনজিউমার রাইটস অ্যাক্ট করা হয়েছে কনজিউমারদের অধিকার নিশ্চিত করার জন্য। সেটার অধীনে কি এই নিশ্চয়তা দেওয়া যায় না যে ভোক্তারা সত্যিকার অর্থে তাদের পণ্যের ন্যায্য দাম পাবেন? ভোক্তাদের সবচেয়ে বড় অসুবিধা, আমরা তো সবাই ভোক্তা, 16 কোটি মানুষ, শিশু থেকে বৃদ্ধ, হতদরিদ্র থেকে ধনী, সবাই ভোক্তা। কিন্তু এরা আনঅর্গানাইজড। আচ্ছা, আনঅর্গানাইজড, এরা আর কি সংঘবদ্ধ না, তাই এদের কোনো ক্ষমতা নাই। এখন যে আইনটি করা হয়েছে সেই আইনে কিন্তু এই ধরনের সিচুয়েশন ফোর্সি করা হয়নি। আচ্ছা, কিন্তু আইনটা তো খুব বেশি দিনের পুরাতন আইন নয়, যে নতুন কনজিউমারদের স্বার্থ সংরক্ষণ যে আইন করা হলো, ওটা 2009 সালে করা হয়েছে। খুব বেশি পুরাতন নয়, তাহলে পুরাতন নয়। কিন্তু আরেকটা আইন করা হয়েছে কম্পিটিটিভ, মানে প্রতিযোগিতা, সেখানে কিছু হয়তো ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ আছে, হয়তো আছে। কিন্তু সবচেয়ে এটা কমাতে হলে আমাদের গত 2 দশক থেকে আমরা মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করছি। আমরা আপনি বলুন। জি, অনুসরণ করে মুক্তবাজার অর্থনীতি যে একটা মানে নেগেটিভ, পজিটিভ দিক হলো এক্সপোর্ট বাড়ে, এমপ্লয়মেন্ট বাড়ে। নেগেটিভ দিক যে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এবং ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমদানি কয়েকজন হাতে। জনাব রহমান, ধন্যবাদ। আমাদের সময় যেটা বেরোতে যাবার, ফিরে এসে আমরা আবার কিন্তু আলোচনা করবো।